ওয়েলকাম টু কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা রসায়নের বিভিন্ন টপিক নিয়ে ডিটেলসে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, কেমিস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি যখনই ভিডিও দেবো খুব দ্রুত আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলবে না। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালোই আছো। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের সিরিজ চলছে এবং এখন স্পেশালি অ্যালকোহল সিরিজটা চলছে। যারা নতুন বন্ধু আছো, ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজ আমি ফেনলের কিছু স্পেসিফিক বিক্রিয়া মেকানিজম সহ দেখাচ্ছি। তো প্রথমেই যে বিক্রিয়াটা আমি করাবো সেটা হচ্ছে রাইমার্টিমান বিক্রিয়া। এটা কিন্তু ফেনলের ক্ষেত্রে ভীষণই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াতে আমরা ফেনল অর্থাৎ বেনজিন বলয়ে OH এর মধ্যে আমরা যে রিয়েজেন্টটা ব্যবহার করব সেটা হলো CHCl3 অর্থাৎ ক্লোরোফর্ম দেব ইন প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রক্সাইড, যেটা অবশ্যই জলীয় হতে পারে, এবং আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের জায়গায় কিন্তু KOH এটাও নিতে পারি। নিলে যেটা তৈরি হবে সেটা দেখে নাও। এই যে OH ছিল সেটা হয়ে যাবে O-Na+, আর সঙ্গে অর্থ পজিশনে CHCl2 এই গ্রুপটা আসবে। এবং বলি, এই যে যৌগটা তৈরি হলো এটা কিন্তু ইন্টারমিডিয়েট। এবার যদি আমি এর মধ্যে পুনরায় সোডিয়াম হাইড্রক্সাইড দিই তাহলে তৈরি হচ্ছে O-Na+, তো ছিলই, অর্থ পজিশনে CHCl2 যে গ্রুপটা ছিল সেটা হয়ে গেল CHO। এবার এই যৌগটাকে যদি আমি অ্যাসিডিফাই করি অর্থাৎ H+ যদি দিই তাহলে O-Na+, যেটা সল্ট হিসাবে ছিল সেটা হয়ে গেল OH, আর CHO গ্রুপ তো আছে। এবার দেখো, লাস্ট যে যৌগটা তৈরি হলো সেই যৌগে OH গ্রুপও আছে, CHO গ্রুপও আছে, এবং আমরা জানি OH এবং CHO গ্রুপের মধ্যে CHO গ্রুপ ইজ মোর প্রেফারেবল। তো আমরা এখন কিন্তু বেনজিন বলয়ে ফার্স্ট সাবস্টিটিউশন যেটা ধরবো সেটা কিন্তু CHO কেই ধরতে হবে, এবং নামকরণটাও কিন্তু সেই হিসাবে করতে হবে। তো CHO গ্রুপকে যদি আমি নাম্বার 1 কার্বনে ধরি তাহলে OH অবশ্যই 2 নম্বর কার্বনে হবে। তো এখন আমরা OH গ্রুপটাকে একটা সাবস্টিটিউট হিসাবে ধরবো। বেনজিন বলয়ে CHO মানে আমরা জানি সেটা হচ্ছে বেঞ্জলডিহাইড। তো এটার নাম হবে 2 হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, এবং এর একটা প্রচলিত নাম আছে যেই নামেই এটা বেশি পরিচিত, সেটা হচ্ছে স্যালিসালডিহাইড। অর্থাৎ এই পদ্ধতিতে, রায়মার্টিনের পদ্ধতিতে আমরা খুব সহজেই ফেনল থেকে স্যালিসালডিহাইড তৈরি করতে পারি। তো একবারে যদি আমরা বিক্রিয়াটাকে ডেসক্রাইব করতে চাই তাহলে কি করতে হবে? ফেনল, তার মধ্যে আমরা দেব ক্লোরোফর্ম আর জলীয় সোডিয়াম হাইড্রক্সাইড, আর তারপরে সেটাকে অ্যাসিডিফাই করি, তাহলে তৈরি হচ্ছে আমার স্যালিসালডিহাইড। এটা গেল হচ্ছে সাধারণ কিভাবে তৈরি হয় সেটা দেখালাম। এবার আমি চলে আসছি মেকানিজমে। মেকানিজমের ক্ষেত্রে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ফেনলের মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়, সোডিয়াম হাইড্রক্সাইড মানে সেখান থেকে কি তৈরি হচ্ছে? OH-। যেই OH- তৈরি হলো সঙ্গে সঙ্গে ফেনলের যে OH বন্ডটা রয়েছে, এই OH বন্ডের যেহেতু অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক, OH বন্ডের ইলেকট্রনটাও নিজের দিকে নিয়ে নেবে। নিলে এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে H+। এই H+ এবং OH- মিলে জল বার হবে। তাহলে ফেনল এখন হয়ে গেল কি? হয়ে গেল ফেনক্সাইড আয়ন, মানে বেনজিন বলয়ে O-। এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন। সঙ্গে আমার আর কি রিয়েজেন্ট আছে? আছে ক্লোরোফর্ম, অর্থাৎ কার্বনের সঙ্গে 3টে Cl গ্রুপ আর একটা হাইড্রোজেন। এর মধ্যেও একই রকমভাবে যেহেতু ইন্টারমিডিয়েটে সোডিয়াম হাইড্রক্সাইড আছে, তো এটা কি করবে? আমি যদি ক্লোরোফর্মের স্ট্রাকচার দেখি তাহলে কিন্তু আমরা জানি প্রত্যেকটা ক্লোরিনের কিন্তু -I এফেক্ট আছে। তো -I এফেক্টের জন্য কি হচ্ছে? কার্বন যে ক্লোরিন বন্ডটা, বন্ডের ইলেকট্রনটা প্রত্যেকটা কার্বনই টানছে। তার ফলে কার্বনের মাথায় পজিটিভ ক্যারেক্টার আসছে। সেই কারণে কার্বন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রনটাও কার্বনের দিকে যাবে, অর্থাৎ এখান থেকে খুব সহজেই H+ বেরোতে পারবে।
অর্থাৎ ক্লোরিনের মাইনাস আই এফেক্ট থাকার জন্য কিন্তু ক্লোরোফর্মে অ্যাসিডিক ক্যারেক্টার যেটা মানে আম্লিক গুণ যেটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার ফলে ক্লোরোফর্ম থেকে সহজেই H+ বেরিয়ে যায় এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে যে OH- বার হচ্ছে, এই H+ আর OH- মিলে সহজে জল বেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কার্বনে 3টে Cl গ্রুপ, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। এবার বলি, এই যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, আমরা জানি কার্বন তো এমনিতেই একটা ছোট একটা পরমাণু, প্লাস এখন কার্বনের মাথায় নেগেটিভ চার্জ। তো কার্বন চেষ্টা করবে যত তাড়াতাড়ি এই নেগেটিভ চার্জটা রিমুভ করা যায়। তো সেই কারণে কি করবে, এই যে ক্লোরিনগুলো তো এমনিতেই ইলেকট্রন টানছিল, তো এখান থেকে একটা ক্লোরিন Cl- হয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এখন কার্বনের এখন 2টো ক্লোরিন থাকছে আর কার্বনের 2টো ইলেকট্রন থাকছে। যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। এবং ডাইক্লোরোকার্বিনটা কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্ট, কারণ এখন দেখো কার্বনের মাথায় মোট 6টা ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 2টো ইলেকট্রনের ঘাটতি রয়েছে। অর্থাৎ এ চাইবে যেখানে ইলেকট্রন রিচ সেন্টার আছে সেখানে যদি যেতে পারে তাহলে সেখান থেকে সে ইলেকট্রন নিতে পারবে। এবং এটা কিন্তু ইলেকট্রোফাইল, কারণ এর ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে এবং এর মাথায় কিন্তু খেয়াল করে দেখো কোনো পজিটিভ চার্জ নেই। তাহলে ডাইক্লোরোকার্বিন হচ্ছে একটা নিউট্রাল ইলেকট্রোফাইল এবং এ খুঁজবে কোথায় ইলেকট্রন রিচ সেন্টার আছে। তো অলরেডি দেখো এর আগেই আমরা ফেনল থেকে ফেনক্সাইড আয়ন তৈরি করেছি এবং সেখানে ইলেকট্রন আছে। অর্থাৎ এই যে ফেনক্সাইড O- রয়েছে এবং CCl2 আমার হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্ট একটা স্পিসিস। এবার এখানে দুটো প্রবাবিলিটি আছে। নাম্বার 1, এই যে O- এরও ইলেকট্রন আছে, তাহলে এই O- ইলেকট্রনটা সরাসরি এই CCl2 কার্বনে দিতে পারে, এটা একটা। আর একটা হতে পারে অক্সিজেনের O- এর ইলেকট্রন যেটা সেটা কার্বনকে দিল, বেঞ্জিন মলার কার্বনকে দিল, দিয়ে যে ডাবল বন্ড আছে ডাবল বন্ডটা গিয়ে CCl2 কে অ্যাটাক করলো। কারণ আমরা জানি O- যেটা তার প্লাস M এফেক্ট আছে, রেজোনেন্স এফেক্ট আছে। তো কোনটা হতে পারবে, মানে O- টা সরাসরি CCl2 কে ইলেকট্রন দেবে নাকি বেঞ্জিন বলয়ের যে ডাবল বন্ডের ইলেকট্রন আছে সেটা গিয়ে ইলেকট্রন দেবে? দুটো প্রবাবিলিটি আছে। এবার আমরা জানি কার্বনের মাথায় নেগেটিভ চার্জ সেটা খুব ভালো নিউক্লিওফাইল দেন O-, অর্থাৎ বেঞ্জিন বলয়ের কার্বনের ইলেকট্রন দিয়ে যখন CCl2 কে দেবে তখন সেটা কিন্তু বেটার। এবং এটাও আমরা সঙ্গে জানি যে অক্সিজেন যে O- আছে এখানে তার দুরকম এফেক্টই কিন্তু আছে। মানে তোমার যেমন বেঞ্জিন বলয় ইলেকট্রন দেয়ার প্রবণতা আছে সেরকম কিন্তু O- ইলেকট্রন দিতে পারছে। তো এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে O- দিয়ে ইলেকট্রন না দিয়ে কার্বন বেঞ্জিন বলয়ের কার্বন দিয়ে কিন্তু ইলেকট্রনটা দেবে। অর্থাৎ O- এর ইলেকট্রনটা প্রথমে বেঞ্জিন বলয়ের একটা কার্বনে আসবে এবং ডাবল বন্ডের ইলেকট্রনটা গিয়ে CCl2 কে অ্যাটাক করবে। করে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখন কার্বন অক্সিজেন ডাবল বন্ড হয়ে গেল আর CCl2- এটা তৈরি হলো এবং CCl2- যে কার্বন আছে সে কার্বনে অলরেডি কিন্তু একটা হাইড্রোজেন আছে। এবার যে যৌগটা তৈরি হলো সেই যৌগটার ক্ষেত্রে দেখো অ্যারোমেটিসিটি কিন্তু লস হয়েছে। মানে এখানে দেখো বেঞ্জিন বলয় তো 3টে ডাবল বন্ড নেই, 2টো আছে, তার মানে এই যৌগটার অ্যারোমেটিসিটি কিন্তু এখন আর নেই। তাহলে এর চেষ্টা করবে এর অ্যারোমেটিসিটিটাকে আবার ফিরে পাওয়ার জন্য। সেটা কিভাবে পাবে, সেটা হচ্ছে এই যে CCl2 যে কার্বন আছে সে কার্বন যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা H+ হয়ে বেরিয়ে যাবে, গেলে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এই কার্বনে দেবে যে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে। দিলে কি হচ্ছে কার্বন অক্সিজেনের যে কার্বনের সাথে অক্সিজেনটা যুক্ত আছে তার তো 5টা বন্ড হয়ে যাচ্ছে, সেটা সম্ভব নয়। তাহলে আবার কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ডটা আবার সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তো এখন যে স্ট্রাকচারটা আছে যে অ্যারোমেটিসিটি লস হয়েছিল সেখানে আবার ডাবল বন্ড হয়ে যাচ্ছে, ডাবল বন্ড ওটা হয়ে গেল O-।
সঙ্গে যেটা CCl2 মাইনাস হিসাবে ছিল সেটা এখন হয়ে গেল যে H প্লাসটা বেরিয়ে গেল, সেই Hটা কিন্তু এই CCl2 কার্বন এসে যুক্ত হয়ে তৈরি হলো CHCl2। এইভাবে কিন্তু স্ট্রাকচারটা তৈরি হয়। হ্যাঁ, H প্লাসটা CCl2 কার্বনে যুক্ত হয়ে গেল। এবার আমার তো মিডিয়ামে সোডিয়াম হাইড্রক্সাইড আছেই। এই সোডিয়াম হাইড্রক্সাইড 2 অণু সোডিয়াম হাইড্রক্সাইড থেকে OH মাইনাস বার হয়ে সেটা ওই CaCl2 দুটো ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে এবং সেখানে চলে আসবে দুটো OH, অর্থাৎ ওই কার্বনে দুটো OH চলে আসবে। তাহলে আবারও বলছি, এখান থেকে প্রথম একটা পয়েন্ট হচ্ছে CCl2, একদম প্রথম স্ট্রাকচারে দেখো CCl2 যেটা, সেটাতে কিন্তু বেনজিন বলয়ে যে ফেনক্সাইডের যে O মাইনাস সেটা দিয়ে CCl2 কে অ্যাটাক করতে পারতো, আর বেনজিন বলয়ে কার্বন দিয়ে অ্যাটাক করতে পারতো, দুটো প্রবাবিলিটি ছিল। কিন্তু O মাইনাস দিয়ে অ্যাটাক হলো না, কারণ C মাইনাসের নিউক্লিওফিলিসিটি গ্রেটার দেন O মাইনাসের নিউক্লিওফিলিসিটি। সেই জন্যই কিন্তু বেনজিন বলয়ে ফেনক্সাইডের ইলেকট্রনটাকে প্রবেশ করলো, তারপর বেনজিন বলয়ের কার্বন দিয়ে CCl2 কে অ্যাটাক হলো। যে স্ট্রাকচারটা তৈরি হলো, দেখো কার্বনে দুটো OH আছে। এই স্ট্রাকচারটা কিন্তু আনস্টেবল, কারণ আমরা জানি কার্বনে যদি কোনো কার্বনের দুটো OH থাকে সেটা কিন্তু স্থায়ী যৌগ নয়। সঙ্গে দেখো দুটো OH হওয়ার জন্য, OH তো আমরা জানি বড় গ্রুপ, বাল্কি গ্রুপ, তাহলে পরস্পরের মধ্যে একটা রিপালশনও থাকবে। তো এই যৌগটাকে স্টেবল করার জন্য এবং দুটো OH গ্রুপের রিপালশনকে কমানোর জন্য এখান থেকে কি হবে, জল বেরিয়ে যাবে, অর্থাৎ একটা OH আর একটা OH এর H, এটা বেরিয়ে যাবে। গিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে CHO, অর্থাৎ গ্রুপটা হয়ে গেল এখন CHO গ্রুপ। এবার যদি আমি এই যৌগটাকে অ্যাসিডিফাইড করি, H প্লাস দিই, তাহলে দেখো OH CHO, অর্থাৎ অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা অর্থো স্যালিসাইলডিহাইড তৈরি হচ্ছে। এবার আরো একটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছো যে ফেনক্সাইড আয়ন মানে কিন্তু বেনজিন বলয়ের অর্থো পজিশনেও ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় এবং প্যারা পজিশনেও ইলেকট্রন ডেন্সিটি বাড়ায়। অর্থাৎ এই যে ফেনক্সাইডের O মাইনাসটা বেনজিন বলয়ে প্রবেশ করে অর্থো পজিশন দিয়ে CCl2 কে অ্যাটাক করছে, এই জিনিসটাই যদি আমরা রেজোনেন্স স্ট্রাকচার দেখি, তাহলে দেখো ফেনক্সাইডে ইলেকট্রন দিলে অর্থ পজিশনে ইলেকট্রন রিচ হচ্ছে, আবার এই ইলেকট্রনটা আবার রেজোনেন্সের মাধ্যমে দেখো প্যারা পজিশনেও কিন্তু ইলেকট্রন বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ অর্থোস্যালিসালডিহাইড যেরকম তৈরি হচ্ছে সেরকম প্যারাতে CCl2 অ্যাটাক করে এই ইলেকট্রনটা CCl2 কে দিয়ে একই রকমভাবে প্যারা সাবস্টিটিউটও তৈরি হওয়ার কথা, কিন্তু শুধুমাত্র অর্থ সাবস্টিটিউয়েন্টই তৈরি হয়, প্যারা নয়। কেন? এই রকম প্রশ্নও কিন্তু এখান থেকে আসে। তো সেটা আমরা এবার দেখে নেব। এর ব্যাখ্যা আমরা দুটো পয়েন্ট দিয়ে দেব। সেটা হচ্ছে যখন অর্থোস্যালিসালডিহাইড তৈরি হচ্ছে সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। অর্থোস্যালিসালডিহাইড যখন তৈরি হচ্ছে তখন দেখো এই বেনজিন বলয়ে তো OH গ্রুপ আছে, CHO গ্রুপ আছে। এই OH এর হাইড্রোজেন আর CHO অক্সিজেনের মধ্যে কিন্তু এরকম ভাবে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, এবং আমরা জানি হাইড্রোজেন বন্ড কোনো স্ট্রাকচারকে স্টেবিলাইজ করতে সাহায্য করে। তো এখানে এই যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হচ্ছে, যেটা কিন্তু এই অর্থোস্যালিসালডিহাইড স্ট্রাকচারটাকে স্থায়ী হতে সাহায্য করছে। আর নাম্বার 2 পয়েন্ট খুব মন দিয়ে বুঝবে, সেটা হচ্ছে O মাইনাস যেটা, সেটা বেনজিন বলয়ে তো ইলেকট্রন দিচ্ছে, তার মানে এর প্লাস M এফেক্ট আছে যেটা কিনা রেজোনেন্সে পার্টিসিপেট করে, সঙ্গে প্লাস I এফেক্টও আছে। তোমরা জানো অক্সিজেন তড়িৎ-ঋণাত্মক, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভিটি থাকার জন্য মাইনাস I এফেক্ট মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু ফেনল নয়, মানে
OH গ্রুপ নয়, কিন্তু এখানে কিন্তু আছে ফেনক্সাইড অর্থাৎ O মাইনাস আছে। O মাইনাস মানেই সেটা ইলেকট্রন বেঞ্জিনের দিকে দেবে। তার মানে এর ইলেকট্রন দেওয়ার প্রবণতা আছে, ইলেকট্রন দিয়ে এটা যেরকম রেজোনেন্স করতে পারে সেরকম ইলেকট্রন দানও করতে পারে। এবার রেজোনেন্স এফেক্ট যেটা, রেজোনেন্স এফেক্ট মানে প্লাস এম এফেক্ট যেটা, সেটা অর্থ পজিশনেও যেরকম হতে পারে প্যারা পজিশনেও সেরকম হতে পারে। আমরা একটু আগে দেখি, তাহলে অর্থ প্যারা পজিশনে যে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিচ্ছে সেটা এম এফেক্টের জন্য কিন্তু সেম, কিন্তু ও মাইনাসের যে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি যেটা বৃদ্ধি পাওয়াচ্ছে প্লাস এম দিয়ে তো সেমই হচ্ছে, কিন্তু প্লাস আই এফেক্ট যেটা সেটা কিন্তু দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমতে থাকে। তাহলে অর্থ পজিশনে প্লাস আই এফেক্ট যতটা দিতে পারবে অর্থ পজিশনে, প্যারা পজিশনে গেলে কিন্তু এই এফেক্টটা যেহেতু দূরত্ব বেড়ে যাচ্ছে সেজন্য কিন্তু প্লাস আই এফেক্টটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ইলেকট্রন ডেন্সিটি অর্থতে বেশি এবং প্যারাতে কম হওয়ার জন্যই কিন্তু অর্থ সাবস্টিটিউয়েন্ট যে প্রোডাক্টটা সেটা বেশি হচ্ছে, এবং প্যারাতে দূরত্ব বৃদ্ধির সঙ্গে ইলেকট্রন ডেন্সিটি প্লাস আই এফেক্টের জন্য যে ইলেকট্রন ডেন্সিটি সেটা কমে যাওয়ার জন্য আমাকে প্লাস এম এবং প্লাস আই দুটোর মিলিত এফেক্ট দেখতে হবে। দুটোর মিলিত এফেক্ট অর্থতে বেশি হচ্ছে, প্যারাতে প্লাস আই এফেক্ট কম হওয়ার জন্য শুধু প্লাস এম এফেক্টটাই থাকছে। প্লাস আইটা দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেহেতু কমে যায় সেই জন্য কিন্তু প্যারা সাবস্টিটিউয়েন্ট যেটা সেটা কিন্তু হতে চায় না। এবার আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল করাচ্ছি। এরকম যদি তোমাকে স্ট্রাকচার দেয়, OH থাকলো আর অর্থ পজিশনে একটা OCH3 গ্রুপ দিল, তুমি সেম রিয়েজেন্ট দিচ্ছ CHCl3 জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, আর নাম্বার 2 তো তোমাকে অ্যাসিডিফাইড করতেই হবে। দিলে কি প্রোডাক্ট তৈরি হবে? তো তোমাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিল কি প্রোডাক্ট হতে পারে, সেখান থেকে তোমাকে ধরো বলতে বললো এটা 1 এটা হবে, নাকি মেটাতে CHO এইটা হবে, নাকি প্যারাতে CHO এটা হবে। এরকম যদি দিয়ে দেয় তাহলে তুমি তিনটের মধ্যে তোমাকে তুলনা করতে হবে। আমরা একটু আগেই শিখলাম যে অর্থ সাবস্টিটিউয়েন্ট হলে সেটাই বেশি স্টেবল এবং সেইটাই যেহেতু বেশি তৈরি হবে, কিন্তু এখানে তুমি প্রথমে 1 নম্বর স্ট্রাকচার দেখো অর্থ সাবস্টিটিউয়েন্ট, কিন্তু অলরেডি আমার এই যৌগটা দেখো অর্থতে একটা OCH3 গ্রুপ আছে। এবার আমি যদি আবার অর্থতে একটা CHO গ্রুপ দিই তাহলে কি হবে? অর্থ পজিশন এমনিতেই একটা গ্রুপ অকুপাই করে রয়েছে, তাহলে আর একটা যে অর্থ পজিশন সেখানে করাতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণ স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, এবং আমি জানি যে OH গ্রুপের ইলেকট্রন ডেন্সিটি অর্থতে বৃদ্ধি করে এবং প্যারাতে বৃদ্ধি করে, মেকাতে নয়। তাহলে মেকাটা হবে না, এবং অর্থ পজিশনে স্টেরিক হিন্ড্রেন্সের জন্য অর্থটাও হতে পারছে না, তাহলে শুধুমাত্র প্যারা সাবস্টিটিউয়েন্ট যেটা আছে সেটাই কিন্তু শুধুমাত্র হবে। এবার আর একটা উদাহরণ করি, চলো। এটা যদি তোমাকে OCH3 বেঞ্জিন বলায় OCH3, কার নাম হচ্ছে অ্যানিসোল, এটার মধ্যে যদি তুমি CCl2 দাও অর্থাৎ সেম রিয়েজেন্ট CHCl2 একোয়াসিনিয়াস H+ এটা যদি তুমি দাও তাহলে এখানে কি যৌগ হবে? দুটো হতে পারে, আমরা এর আগেই জেনেছি, মানে প্রাইমার টিমার মানে অর্থ আর প্যারা দুটো প্রবাবিলিটি এবং অর্থকায় সেখানে বেশি হয় বলে আমরা জেনেছি, কিন্তু এখানে যে যৌগটা আমি নিয়েছি সেটা দেখো অ্যানিসোল মানে OCH3 মানে বেঞ্জিন বলায় OCH3 গ্রুপ রয়েছে। এই OCH3 গ্রুপের কি এফেক্ট আছে দেখো, OCH3 গ্রুপের প্লাস এম এফেক্ট আছে আর মাইনাস আই এফেক্ট আছে। প্লাস এম এফেক্ট যেটা সেটা অর্থ এবং প্যারা দুটো পজিশনে কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করছে, কিন্তু মাইনাস আই এফেক্ট যেটা, মাইনাস আই এফেক্টটা কি করছে? ইলেকট্রনকে টেনে নিচ্ছে, তাই তো? এই মাইনাস আই এফেক্ট যেটা, মাইনাস আই এফেক্ট ইলেকট্রন যেটা টেনে নিচ্ছে সেটাও একই রকম, যেটা দূরত্ব বাড়ার সাথে সাথে সেটা কমে যাবে, কারণ মাইনাস আই এফেক্ট বিক্রিয়াটা হতে বাধা দান করছে, মানে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিচ্ছে। তাহলে অর্থ পজিশনে বেশি কমাবে কারণ অর্থ পজিশনটা বেশি কাছে, কারণ আমার তো CCl2 ইলেকট্রন নেই, CCl2 কে ইলেকট্রন দিতে হবে, তাহলে মাইনাস আই এফেক্টে ইলেকট্রন দান করতে বাধা দান করছে, তাহলে অর্থ পজিশনের বাধাটা বেশি দান করবে, এবং আই এফেক্ট যেটা সেটা দূরত্ব বৃদ্ধির সাথে সাথে কমে যায়, এটাও আমরা দেখেছি। তাহলে প্যারা পজিশন হলে কি হবে? আই এফেক্টটা মাইনাস আই এফেক্টটা আরও কমে যাবে, মানে এই বাধা দান প্রক্রিয়াটা আরও কমে যাবে। সেই জন্য এখানে কিন্তু প্যারা সাবস্টিটিউয়েন্টটাই কিন্তু
বেশি তৈরি হয়। এবার আমি যাব কোলবে বিক্রিয়া। কোলবেতে দেখো কি রিয়েজেন্ট দিতে হয়, সোডিয়াম হাইড্রক্সাইড দেব, দিলে তৈরি হচ্ছে O- Na+, মানে ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া যেরকম হয় সেরকম। এর মধ্যে দিতে হবে 1 নম্বর CO2, 2 নম্বর H+, দিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বেঞ্জিন বলা হয় OH, COOH। এবার দুটোর মধ্যে যদি প্রাইমারি গ্রুপ বলো, COOH এর প্রাইমারি গ্রুপ, অর্থাৎ বেনজোইক অ্যাসিড, এবং তার সাবস্টিটুয়েন্ট OH হচ্ছে এখানে সাবস্টিটুয়েন্ট হিসেবে ধরতে হবে। দেখো ফেনল থেকে আরম্ভ করলাম আমি, মেন গ্রুপ বেঞ্জিন বলা OH মেন গ্রুপ ছিল, সেটা কিন্তু এখন সাবস্টিটুয়েন্ট হিসেবে ধরতে হচ্ছে। যে যৌগটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তো শর্টে বলতে গেলে আমাকে বলতে হবে কি, ফেনলের মধ্যে আমি দিচ্ছি নাম্বার 1 সোডিয়াম হাইড্রক্সাইড, নাম্বার 2 CO2, নাম্বার 3 H+, দিলে যেটা তৈরি হচ্ছে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড হচ্ছে ইউপ্যাক নেম, আর সাধারণ নামে এটা বেশি পপুলার, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এবার আমি এর মেকানিজমটা দেখে নেব। প্রথমে ফেনল নিয়ে শুরু করতে হবে। তার মধ্যে তুমি দিচ্ছ সোডিয়াম হাইড্রক্সাইড, যেখান থেকে বেরোচ্ছে OH-। প্রথম স্টার্টিংটা কিন্তু একেবারে রাইমার্টিমানের মতনই, OH গ্রুপের O- ইলেকট্রনকে টানবে, H+ বার হবে, অর্থাৎ এখান থেকে জল বেরিয়ে গিয়ে প্রথম ধাপে কিন্তু তৈরি করছে ফেনক্সাইড আয়ন, যেটার মধ্যে তুমি দিচ্ছ কার্বন ডাইঅক্সাইড। এবং কার্বন ডাইঅক্সাইডের কার্বনের থেকে অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার জন্য গ্যাসি ডাবল বন্ড OH ইলেকট্রন সবসময় কার্বনের দিকে থাকবে। তার মানে এখানে কার্বনটা খানিকটা পজিটিভ চার্জ হিসেবে থাকবে, অর্থাৎ এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে কিন্তু CO2। এই ইলেকট্রোফাইলে ইলেকট্রন নেই, কে ইলেকট্রন দেবে? তাহলে ফেনক্সাইডের O- দিতে পারে, অথবা O- ইলেকট্রনটা বেঞ্জিন বলয়ে প্রবেশ করে বেঞ্জিন বলয়ের যে কার্বনটা ইলেকট্রন বৃদ্ধি হচ্ছে সেই কার্বন দিতে পারে, হতে পারে অর্থ থেকেও দিতে পারে, প্যারা থেকেও দিতে পারে। এবং আমরা এর আগের বিক্রিয়াতে শিখেছি C- বেটার নিউক্লিওফাইল দেন O-। তো সেটা যদি হয়, ফেনক্সাইডের O- ইলেকট্রন বেঞ্জিন বলয়ে প্রবেশ করবে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড হবে, আর বেঞ্জিন বলয়ে ডাবল বন্ডের ইলেকট্রন দিয়ে এই ইলেকট্রোফাইল CO2 কে অ্যাটাক করলো, যেটা তৈরি হলো কার্বন অক্সিজেন ডাবল বন্ড তৈরি হলো, এবং এখানে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, O- আছে। এখানেও দেখো একই রকম অ্যারোমেটিসিটি লস হয়েছে, তাহলে যে কার্বনের ওই CO2 গ্রুপটা আছে সেই কার্বনের একটা হাইড্রোজেনও আছে, সেটাই H+ হিসেবে বেরিয়ে গিয়ে তার ইলেকট্রনটা বেঞ্জিনে দিয়ে ডাবল বন্ড ওটাকে আবার O- করে দেবে, দিয়ে কিন্তু আবার বেঞ্জিন বলার অ্যারোমেটিসিটি ফিরে পাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যে H+টা বেরিয়ে গেছিল সেটাই কিন্তু ওই CO2- যুক্ত হয়ে COOH করলো। এরপরে আমি যদি এর মধ্যে আবার H+ দিই, তাহলে কিন্তু আবার স্যালিসাইলিক অ্যাসিড না OH COOH যৌগটা তৈরি হচ্ছে। এখানেও একই প্রশ্ন আসবে যে অর্থ সাবস্টিটিউয়েন্ট তৈরি হবে না প্যারা সাবস্টিটিউয়েন্ট তৈরি হবে। তো যে যৌগটা তৈরি হচ্ছে অর্থ সাবস্টিটিউয়েন্টের, সেখানে আমি একটু দেখিয়ে দিই। এখানেও কিন্তু একই জিনিস, এখানেও কিন্তু OH এর হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কিন্তু ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু অর্থ সাবস্টিটিউয়েন্টটা কিন্তু এখানে বেশি স্টেবল হচ্ছে। তো আজকে আমি দুটো রিয়াকশনকেই ইলাবোরেটলি বললাম, তো কেমন লাগছে তোমরা জানিও। আর নেক্সট দিন কিন্তু এরকম অ্যালকোহলেরই অনেক বিক্রিয়া তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।